বিজেপির উদ্দেশ্য নয়, জনগণের সেবাই মূল উদ্দেশ্য। আর জনগণের সেবা করার জন্য ক্ষমতা, আর ক্ষমতা শুধু একটাই মাধ্যম, বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন জেপি নাড্ডা। দ্বিতীয় বিজেপি জোট সরকারের 2 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরেন, পাশাপাশি বিগত বাম শাসনের তীব্র সমালোচনা করে সেই সময়কার খুন, সন্ত্রাস, নারী সংক্রান্ত অপরাধের ঘটনাগুলো ভুলে না যাবার পরামর্শ দেন তিনি। তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, রবিবারের প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্য সরকারের 2টি প্রকল্প ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। প্রকাশ্য সমাবেশে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বর্তমান সরকারের উন্নয়নমূলক নানান কর্মসূচির কথা তুলে ধরেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র সমালোচনা করছে বিরোধী দলগুলো। তবে আমাদের একটাই প্রশ্ন, কেমন আছে রাজ্যবাসী? বর্তমান সরকারের শাসনে বিভিন্ন প্রকল্পগুলো কতটা লাভ পাচ্ছে ত্রিপুরাবাসী? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ও প্রকাশ্য সমাবেশের নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন শিক্ষাবিদ গৌতম মজুমদার ও শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, প্রথমে আপনার কাছে আসি। বিজেপির প্রকাশ্য জনসভা বা সমাবেশ কতটা সফল হলো বলে মনে করেন? এক কথায় বলতে গেলে আজকের যে সমাবেশ সেটা একটা ঐতিহাসিক রূপ নিয়েছে এবং সম্পূর্ণভাবে এই যে দ্বিতীয় বৎসর উদযাপন সেটা সম্পূর্ণভাবে সার্থক এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য যে প্রবণতা সারা রাজ্যের জনগণের মধ্যে দেখা গেছে, যেন এটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে। সেই জন্য বলবো ওই দৃষ্টিভঙ্গিতে যে এটা একটা সফল কার্যক্রম আজকে বিবেকানন্দ ময়দানে করেছেন এবং যেখানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি উপস্থিত ছিলেন বা বিজেপি পার্টির বিভিন্ন নেতা নেত্রীরা ছিলেন। মানিক সাহা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ছিলেন। ওনার যে সময়কাল সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা সবাই জানে এবং কি কি করেছে এগুলো দেখার জন্য মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল উৎসাহ সারা রাজ্যে মনে হয়েছিল যে একটা উৎসব রয়েছে। ওকে, আপনি বলছেন সেখানে অবশ্যই একটি ঐতিহাসিক সমাবেশ এই মুহূর্তে বলা চলে আজকের সমাবেশকে। ননীবাবু, আপনার কি মনে হয়, আপনি কেমন দেখলেন আজকের সমাবেশ এবং সমাবেশ থেকে যে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা এবং প্রদেশ নেতৃত্বরা বিজেপির, তাদের বক্তব্যে যে গত 2 বছরের বা বিজেপি আমলের বিজেপি নেতৃত্বাধীন সরকারের 7 বছরের পূর্তির বিভিন্ন ধরনের রিপোর্ট কার্ড তুলে ধরা হয়েছে। তো আপাত দৃষ্টিতে আপনার কি মনে হয়েছে, কতটা সফল হয়েছে আজকের সমাবেশ? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তার নিজস্ব কিছু কর্মসূচি থাকে এবং কর্মসূচি পালন করার জন্য তারা সমাবেশটাকে একটা বিশেষ মাধ্যম হিসাবে ব্যবহার করে। এখন আপনি জনগণের উপকারের কথা যদি বলেন, সেটা তো সরকারের কর্মসূচিগুলি জনগণ বলতে পারবে কতটুকু উপকৃত হচ্ছে। তার দ্বারা সরকারের যে সমস্ত গৃহীত সিদ্ধান্তগুলো বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি প্রদান করেছিল সেগুলি কতটুকু পালন করা হয়েছে, সেটা হলো বিচারক, হলো জনগণ। এখন আমি বলতে পারি সরকারের প্রত্যেক সরকারেরই কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। মানে সবাই যে জনগণের স্বার্থে সবকিছু কাজ করেন বিষয়টা এমন না। তবে আমার দৃষ্টিতে জনসমাবেশ তো ভালোই হয়েছে বা হবে। এটা তো রুলিং গভর্নমেন্ট, তাদের সর্বভারতীয় নেতৃত্ব এসেছেন, দলীয়ভাবে মানে প্রচার করা হয়েছে, জোর দেওয়া হয়েছে জনগণ আসবেন, এতে কোনো সন্দেহ নাই। দলীয় প্রচার তো আছেই।
তো আবার বিরোধী দলেরও কিছুদিন আগে একটা সমাবেশ গেল, আমরা দেখলাম, সেখানেও দেখলাম যে লোকজন ভালোই এসছে। 29 জানুয়ারি, হ্যাঁ 29 জানুয়ারি সম্ভবত। আবার ধরুন আগামী 11 তারিখ জাতীয় কংগ্রেসের বোধহয় একটা সমাবেশ আছে। তো এরকম প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজস্ব কর্মসূচি পালন করে, কর্মসূচি পালন করে জনগণের কাছে এই বিষয়গুলোকে উপস্থাপন করা হয়। তা আমার মনে হয় নতুন কর্মসূচি যা গঠন করা হয়েছে, মানে ঘোষণা করা হয়েছে যে বললেন কি জানি একটা মেয়েদের, হ্যাঁ দুটো মেয়েদের জন্য, আসলে আমাদের কনস্টিটিউশনে বা অন্যান্য ইয়েতে যেগুলো দেওয়া আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও যে সমস্ত গৃহীত কর্মসূচিগুলি আছে, সেগুলি যদি ঠিকমতো পালন করে তাইলেই যথেষ্ট। এখন রাজনৈতিক দলগুলি কি করে, ভোটের জন্য বিভিন্ন ধরনের গিমিক দেয়, বুঝতে পারছেন তো, তারপরে কাজকর্ম ঠিক সেভাবে সবকটা কি রকম হলো কি হলো না, সেগুলি নিয়ে মূল্যায়ন তো সঠিকভাবে সবকিছুর হয় না। যেমন ধরুন এই গভর্নমেন্টের আমলে আমি বলবো, আমার কাছে সবচেয়ে যেটা বেশি খারাপ লাগে গভর্নমেন্টের এডুকেশনের অবস্থাটা কিন্তু ভালো না। আচ্ছা, আপনি ত্রিপুরা ইউনিভার্সিটিতে দেখুন এই যে মেডিকেল কলেজে কি অবস্থা, ঘুষ নিয়ে টাকা ছাত্র নিয়ে, এটার উপরে তো একটা টক শো হয়েছে, ভর্তি করানো হচ্ছে না রে, পাশ করিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ত্রিপুরা ইউনিভার্সিটির আপনার র্যাঙ্কিং তো একদম 100-এর মধ্যে, মানে নাই, র্যাঙ্কলেস হয়ে গেছে এটা। আর এমনিতে ধরেন স্কুলগুলির অবস্থা খুবই খারাপ, শিক্ষক নিয়োগ নেই, ছাত্রছাত্রীদের সেরকম মূল্যায়নেরও কোনো ইয়ে নেই, বিদ্যাজ্যোতির নামে মানে টাকা পয়সা কালেকশন করা হচ্ছে। কিন্তু কোয়ালিটি এডুকেশনের গভর্নমেন্ট যেটা বলছে আর কি, আমি একজন শিক্ষক হিসাবে বলছি, প্রাক্তন শিক্ষক হিসাবে, কোয়ালিটি এডুকেশনের কথা যেটা বলছেন সেটা দিকে আমার মনে হয় যদি সরকার একটু নজর দেন, ওই দিকটা যদি একটু সরকার তুলে ধরেন, মানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জিনিস হলো মানুষের সবচেয়ে একটা মৌলিক চাহিদা এবং মৌলিক সমস্যা। শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতিকে গঠন করে শিক্ষা। তো শিক্ষা ব্যবস্থাটা যদি এরকম নড়বড়ে হয়ে যায়, বাচ্চাদের এখন কি হচ্ছে, শুধু নম্বর দেওয়ার একটা প্রবণতা, কিন্তু তারা আসলে কদ্দূর শিখছে, কি হচ্ছে ব্যাপারটা, সেই মূল্যায়নের দিকে কিন্তু যাচ্ছে না। নতুন প্রকল্পের তো আমার মনে হয় দরকার নেই, পুরনো যেই শিক্ষার যে ব্যাপারটা, যেমন ধরেন টিচার নিয়োগ ঠিক মতো হচ্ছে না, আরো প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগের দরকার। তারপরে আপনার এই যে মূল্যায়ন, এখন স্কুলগুলিতে কি হচ্ছে, শুধুমাত্র ওই এরা শিক্ষক তো স্বল্পতা আছেই, গত আপনারা দেখবেন বিভিন্ন পত্র পত্রিকা উঠে, আসলে এই ব্যাপার নিয়ে আমি খুব একটা বেশি প্রিপারেশন নিয়ে আসিও নি, আমার বিভিন্ন বিভাগে যাব আসলে। এই যে আজকের যে সমাবেশ, এই সমাবেশ থেকে গত 2 বছরের এবং বিশেষ করে 2 বছরের পাশাপাশি গত 7 বছরে রাজ্যে পালা বদল হবার পর বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কিভাবে একটা আমূল পরিবর্তন হয়েছে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে আজকের সমাবেশ থেকে। তা অবশ্যই প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্যে এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডার বক্তব্যও কিন্তু এটাই কিন্তু প্রকাশ পেয়েছে। এখন আমরা যেটা জানতে চাইছি যে রাজ্যের মানুষ কতটা খুশি আছে, রাজ্যের মানুষ কতটা ভালো আছে সেটাই জানতে চাইছি। এখন বিজেপির বক্তব্য, নেতৃত্বদের বক্তব্য যে মানুষ খুশি আছে বলেই 2019 সালে 2টো লোকসভা আসনে, যেটা আজকে জেপি নাড্ডা বলেছেন ওনার বক্তব্যে, 2টো আসনে, লোকসভা আসনেই মানুষ বিজেপিকে পাঠিয়েছেন এবং 2024 সালেও 2টো আসনে বিজেপিকে পাঠিয়েছেন। 2018 সালে মানুষ বিজেপির উপর ভরসা রেখেছিলেন, 5 বছর মানুষের জন্য কাজ করেছে বলেই 2023 সালে মানুষ আবার বিজেপিকে 2023 সালে আবার বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। এটাতে আপনি কি মনে করেন? আপনার কাছে আসছি আমি, রণবাবু, গৌতমবাবু, আপনার কি মনে হয়? দেখুন, ত্রিপুরা রাজ্যের যে গঠন প্রক্রিয়া বা একটা রাজ্যের যে পলিটিক্যাল যে সিস্টেমটা ছিল দীর্ঘকাল, আমরা জানি প্রায় 35 বছর বাম শাসিত রাজ্য ছিল এটা। তার আগে কিছুদিন কংগ্রেস জোট সরকার এভাবে গেছে, কিন্তু 35 বছরের যে শাসন, সে শাসন মানুষ, বিশেষ করে যারা 80 দশক থেকে জন্মগ্রহণ করেছে এই ত্রিপুরা রাজ্যে, ওরা কিন্তু বামফ্রন্টের বাইরে আর কোনো সরকারকে সঠিকভাবে দেখেইনি। কারণ মাঝে যে 88 থেকে 93 পর্যন্ত যে ছোট্ট একটা টেনিউর ছিল, যারা 80 দশকে জন্মগ্রহণ করেছে ওদের তখন সেই বয়স ছিল না। তার মানে কি, ওদের জন্মের পর থেকে একটা বড় অংশের, আমি যদি 20 সাল পর্যন্ত ধরি, 17-18টার বাদে দিলাম এটা রাউন্ড ফিগারে,
20 সাল পর্যন্ত যদি দেখি, এদের জন্মগ্রহণের পরে বামফ্রন্ট ছাড়া কিছু দেখেনি। এবার পরবর্তী সময় কি হয়েছে, একটা উন্নয়নের যে ব্যাপারটা আমরা বলছি বারবার, যেইভাবে উন্নয়ন হওয়ার ছিল বা যেভাবে লড়াই আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, গরিবের উন্নতি, যেগুলো প্রথম দশকে মানে 80-র দশকে যতটুকু না কিছু ছিল, গরিবদেরকে অনেক কিছুর সুযোগ সুবিধা হয়তো কিছু কিছু পেয়েছিল, যার ফলে ওরা আবার বিশ্বাস করেছে 93-র পরে। কিন্তু পরবর্তী 93-র পরে আসার পর এই যে একঘেয়া একটা রাজনৈতিক ইয়ে চলছিল, এতে করে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে। মানে একটা সময় যেটা আমরা বলছি 17 সালে মানে 17 সাল পর্যন্ত 13 সালের পর ওদের ভিতরে যে একটা অধ্যত্ত, একটা অহংকার, যে জিনিসগুলো ছিল, এগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে সেই বর্তমান যে বিজেপি সরকারটা আছে, এই সরকারটাকে সমর্থন করেছে। এবং সরকারটা প্রথম 5 বছর এসছে, পরবর্তী সময় আজকে 2 বছর আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের বিজেপি পার্টি এটাকে মানে খুব আড়ম্বরের সঙ্গে এটাকে প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে। এবার আমরা যদি মুখ্যমন্ত্রী কি বলছেন বা দলের নেতৃত্বরা কি বলছেন, আমি সেটাকে গেলাম না, একজন সাধারণ নাগরিক হিসাবে আজকে এখানে আসার পরিপ্রেক্ষিতে বলছি। আজকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের গ্রামগঞ্জে যাই, প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট বা পার্সোনাল সম্পদ, বিল্ডিং, ঘর, বিশাল বিশাল বাড়ি, যে কোনো প্রত্যন্ত অঞ্চলগুলোতে যদি আমরা যাই, প্রচন্ড পরিমাণে মানুষের মধ্যে একটা আর্থসামাজিক অবস্থাটা অনেক বেশি উন্নত হয়েছে। শিক্ষা দীক্ষা ঠিক আছে, কিছু যেটা মনিবাবু বলছিলেন এটা ঠিক আছে, যে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যে, এগুলো তো আমাদের মেন ভিত্তি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এই 3টা ত্রিপুরা রাজ্যের ভিত। এই 3টা ভিতের মধ্যে যেগুলো হয়তো কিছু দুর্বলতা আছে, ত্রুটি আছে, সেগুলো হয়তো ঠিক হচ্ছে বা ঠিক করবে। এটা যেহেতু রাষ্ট্র ব্যবস্থা একটা লং প্রসেস চলে। যেমন আগে একটা বামফ্রন্টের সরকার ছিল, তারা 35 বছরে কিছু করতে পারেনি। ওই কথাটা রাজনৈতিক বিশ্লেষকরা বলবেন বা রাজনীতি যারা করেন ওরা বলবেন, কিন্তু আমি সাধারণ একজন হিসাবে, নাগরিক হিসাবে বলতে পারি যে গত 7 বছরে কিন্তু ত্রিপুরা রাজ্যে অনেক অনেক বেশি উন্নতি হয়েছে। রাস্তাঘাট নিয়ে যেভাবে এখন বড় বড় রাস্তা হচ্ছে, হাইওয়ে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধাগুলো হচ্ছে, মানুষের যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, এতে কোনো কিন্তু বিন্দুমাত্র কিন্তু ত্রুটি নেই। ওই হিসাবে মনে হয় মানুষের, এবং সরকারের যে সব স্কিমগুলো আছে, সমস্ত স্কিমগুলো কিন্তু মানুষের কাছে, যেহেতু এখন আমাদের ত্রিপুরা রাজ্যটা বা ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে আছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমস্ত টাকাগুলো ডিসবার্স হচ্ছে, মানুষ তার অ্যাকাউন্টে টাকাগুলো পাচ্ছে। ওকে, ডিবিটি হচ্ছে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হচ্ছে, এগুলো কিন্তু মানুষ সরাসরি এই বেনিফিটগুলো নিয়ে নিচ্ছে। ওকে, আমরা এই জায়গাটা থেকে যদি ধরি, আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা মানুষ পাচ্ছে। এখন আসলে বিরোধীরা অবশ্যই বিরোধিতা করবে, বিরুদ্ধ আচরণ করবে, যেমনটা শাসক দলের নেতৃত্বরা বলেন, সেটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই হওয়াটাই স্বাভাবিক। এখন বিরোধীরা প্রচুর অভিযোগ আনছেন এই শাসক দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, নেতৃত্বদের বিরুদ্ধে। কমিশনের সরকার বলা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে, অপশাসন চলছে বলে বিরোধীরা বলছেন। এদিক থেকে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির বলেছেন যে ক্রাইম রেট 30% কমেছে। এই তথ্যটা আমরা আগেও পেয়েছি এবং নিচের দিক থেকে 3 নম্বরে আছে ত্রিপুরা রাজ্য। এই জায়গাটা কিভাবে দেখছেন আপনি? রাজ্যের আইন শৃঙ্খলার পরিবেশ এবং অপরাধ যে কমে যাওয়ার প্রবণতা যেটা বলছেন বিজেপি, সেটা কতটা ঠিক? না, এটা আসলে এখানে তো যে কোনো ডাটা ফাটা নিয়ে আমি আসিনি। ক্রাইম রেট কমছে কি কমেনি, এখন এটা আমরা সাধারণভাবে যেটা দেখি আর কি, যেমন ধরেন ডোমেস্টিক ভায়োলেন্স, নারী নির্যাতন, নারী যে পারিবারিক যে সমস্যাগুলো, এবং ড্রাগের ব্যাপারটা তো একটা মারাত্মক অবস্থায় গিয়ে পৌঁছেছে। ড্রাগটা তো এই যে আপনার যে সমস্ত চুরি, ছিনতাইবাজি বা বিভিন্ন জিনিসগুলো হচ্ছে, তারপরে মানে অসামাজিক কার্যক্রমগুলি হচ্ছে, আপনি থানা থেকে গেলে দেখবেন সেখানে ড্রাগের কি অবস্থা, প্রচুর পরিমাণে ড্রাগ বলতে আমরা এখানে গাঁজা বলা হয়,
আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু গাঁজা খায় না। আপনি সারা রাজ্যে গুনলে আমার মনে হয় না 5,000 লোক গাঁজা খায়, কিন্তু 40 লক্ষ লোকের মধ্যে আমার মনে হয় অন্তত 15 থেকে 18 লক্ষ মানুষ হয়তো এই মাদক দ্রব্যের সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যুক্ত। আর কমও হতে পারে বেশি, আমি মানে অনুমানিক বলছি আর কি, অনুমান করে বলছি। এখন মদ খাওয়া বা গাঁজা খাওয়া একটা জিনিস, এখন এই যে ট্যাবলেট বা ব্রাউন সুগার বা ধরুন মানে অন্য এরকম যারা আমরা যে ড্রাগ যেগুলিকে বলি, নিউ জেনারেশনটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে, খুব বাজে অবস্থা। এবং মিডল ক্লাস ফ্যামিলিগুলিতে আপনি দেখবেন, মিডল ক্লাস না শুধু লোয়ার মিডল ক্লাস বাচ্চাদের মধ্যেও এবং সাধারণ পরিবারের বাচ্চাদের মধ্যেও যে বাইক কিনে দিতে হবে, টাকা দিতে হবে, তারপরে বাড়িতে আপনার সাংঘাতিক, আপনি যদি বায়োডাটা নেন দেখবেন যে ম্যাক্সিমাম পরিবারের মধ্যে কিন্তু অশান্তি বিরাজ করছে। এবং এই ছেলে মেয়েগুলো না কর্মসংস্থান কি ঠিকমতো সেভাবে পড়াশোনাও করেননি, মনে করেন 7, 8 বা 9, 10 বা মাধ্যমিক পাস করেছে বা 11, 12 পাস করেছে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে যে চাকরি পাবে সেই যোগ্যতাও তার নেই। আর ওই সরকারি চাকরির যে লিমিটেশন সেটাও তো খুব মিনিমাম, লিমিটেশনটা মানে খুবই মানে লিমিটেশনটা তো খুব বেশি, মানে ন্যূনতম সুযোগ সেখানে আছে। এখন এদের কর্মসংস্থানেরও ব্যবস্থা নাই, কিন্তু কর্মসংস্থান যে করবে এগুলি আবার এই নেশাগ্রস্ত হয়ে এমন ভাবে নানা রকম কাজের সঙ্গে যুক্ত। আমার মনে হয় এখানে গভর্নমেন্টের এই বিষয়টাকে একটু খুব আরো তীক্ষ্ণ নজর দেওয়া উচিত সামাজিক সুস্থিতি রক্ষা করার জন্য। এবং আমরা যদি ডেইলি দৈনিক সংবাদগুলি পড়ি, মানে দৈনিক যে সমস্ত পত্র পত্রিকাগুলি বাইরে বা নিউজ চ্যানেলগুলি বাইরে, তাইলে আমরা সেখানে দেখি যে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বা ধরেন অন্যান্য কাজগুলি চলে, মাফিয়া টাফিয়া এই সমস্ত বিষয়গুলিও আমরা দেখি যে আছে। আমার মনে হয়, আমি এটা গভর্নমেন্টের বিপক্ষে বলছি না, গভর্নমেন্টকে আরো সুস্থ সুন্দরভাবে, এখন আমি প্রশংসা করলে তো আমি দেদার প্রশংসা করে দিয়ে যেতে পারি, ব্যাপারটা নাই। আমাদের দৃষ্টিতে যদি আমরা দেখি যে এই ত্রুটিগুলি গভর্নমেন্টের দূর করা উচিত, ঠিক আছে, তাহলে এগুলি করলে কিন্তু আলটিমেটলি সরকারেরই ভালো হবে। আমি তো আর সরকারের পার্ট অ্যান্ড পার্সেল নই, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, অন্য কিছু কারি হয়তো কিছু লেখালেখির সঙ্গে যুক্ত থাকি, এই সমস্ত কিছু করি। এবং এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যেটা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু সবসময় রুলিং পার্টির মধ্যে গভর্নমেন্টের সবচেয়ে বেশি যেটা দরকার, বিভিন্ন ধরনের মানে আমরা যাদেরকে বলি হুডলামস আর কি, এগুলি যে কোনো পলিটিক্যাল পার্টিতে যখন পার্টি চেঞ্জ হয়, রুলিং পার্টিতে যখন আসে, তখন অন্য ধরনের যত রকম আছে সেগুলি আবর্জনাগুলি এসে ঢুকে যায়। এখন গভর্নমেন্টকে কি করতে হবে, হয়তো সরকারের লোক যারা আছেন সত্যিকারের, যারা বিজেপি দলকে বা এই গভর্নমেন্টে যারা সাপোর্ট করেন, যে সমস্ত লোকগুলো আছেন তারা হয়তো ঠিকই আছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে করে বিভিন্ন ঘটনাগুলি ঘটিয়ে গভর্নমেন্টের কিন্তু আলটিমেটলি সেখানে দুর্বলতাটা হচ্ছে। এই যে মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু রেসপন্সিবিলিটিটা কিন্তু আলটিমেটলি গিয়ে গভর্নমেন্টের উপরই পড়লো। তো গভর্নমেন্ট কিন্তু উদাসীন থাকলে হবে না। এই সমস্ত জিনিসগুলো যেখানে যেখানে অসামাজিক কার্যকলাপগুলো হচ্ছে, যেখানে উন্নয়নটাকে ব্যাহত করছে যারা, সরকারি দলের লোকও যদি হয়, সরকারি কর্মচারীও যদি হয়, অ্যাকচুয়ালি সরকারের যেই প্রজেক্টগুলো আছে, এখন ধরুন আজকে যে মুখ্যমন্ত্রী যে 2টো প্রজেক্টের কথা ঘোষণা করলেন, সেই প্রজেক্টগুলো কার মাধ্যমে নিয়ে যাবে পাবলিকের কাছে? সরকারি কর্মচারীর মধ্যে, পঞ্চায়েতগুলোর মধ্যে দিয়ে, বা ধরেন জেলা পরিষদের মধ্য দিয়ে, মিউনিসিপাল কাউন্সিল বা মিউনিসিপাল কর্পোরেশন, এই যে সরকারের যে মিডিয়াগুলো আছে, সেখানে এমএলএ আছে, আমলা আছে, অফিসার আছে, তাদের মধ্যে দিয়ে। তো এখন গভর্নমেন্টকে সবচেয়ে বেশি, বিশেষ করে রুলিং পার্টির যারা জননেতৃত্ব আছেন, তাদেরকেও কিন্তু নজর রাখতে হবে যে সরকারের যে কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা, পঞ্চায়েতে যারা বেনিফিশিয়ারি তাদের কাছে টাকাটা গেছে কিনা। এখন আপনি যে বললেন ডিজিটাল দারুণ, মোদী সরকার এসে ডিজিটাল করার ফলে অনেক কিছু ডাইরেক্ট চলে যাচ্ছে মানুষের কাছে, কিন্তু ব্যাংকে গিয়ে বসে থাকে আপনার ওই যে ধরুন এই যে ঘরের যে টাকা, আমরা পত্রপত্রিকা যেটা দেখি, হ্যাঁ আমি একটু টাকা দিতে হয়, মানে কাউকে দিতে হয়, টাকা দিতে হয়, এই যে জিনিসগুলো, তাহলে কি হয়, যারা বেনিফিশিয়ারি আছে তাদের মনে কিন্তু দুঃখ হয় যে কেন আমি আমার নামে টাকাটা হলো। এগুলি কিন্তু নজরদারি করতে হবে। অভিযোগটা হচ্ছে যে টাকা, সরকারি টাকা ডাইরেক্ট ব্যাংকে ঢুকছে, আপনি বলছেন, তারপর কাউকে আবার সেই টাকা সেখান থেকে দিতে হয়, তোলা দিতে হয় তো কিছু, না দিলে তো হয় না। আমি বলছি এটাই, যদি সরকারের যে যারা লোক আছেন, দলের যারা সাচ্চা লোক আছেন, তাদেরকে আরো বেশি বেশি করে সক্রিয় হতে হবে, সক্রিয় হয়ে এগুলোর বিরুদ্ধে
ব্যবস্থা নিতে হবে। তাহলে গভর্নমেন্টের যেই টাকা পয়সা যেগুলো আসছে, গভর্নমেন্ট তো জনমুখী যে সমস্ত কাজগুলি করছেন পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাটের জন্য, রাস্তা তো কোথাও কোথাও রাস্তার কাজ শুরু হয়ে অনেক সময় বন্ধ হয়ে থাকে ওই কারণে। এখন এগুলি কিন্তু সরকারকে খুব ভালোভাবে দেখুন, আমি আপনি একটা কথা আমি বলি, আমি একটা উপন্যাসও লিখেছি সবার উপরে মানুষত্ব। এখন আমাদের দেশে সরকার পরিবর্তন হয়, পরিবর্তন হলে যে সরকারটা আসে সে আগের সরকারের শুধুমাত্র এই মানে কুকীর্তি গাইতে 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 দিনের পর দিন কাটিয়ে যায়। তো কতদিন কাটাবে? যেমন আপনি এর আগের যে সরকার ছিল সে আগে ওই জোটলা আমলের সরকারের কীর্তন গাইতে গাইতে 30 বছর শেষ করে দিল। এখন এই গভর্নমেন্টও যদি এই বামফ্রন্ট সরকারের সেই সমস্ত কীর্তন গাইতে গাইতে শেষ করে তাহলে তো হবে না। মানুষ কিন্তু দেখবে কাজ আমরা কদ্দু হচ্ছে, আমরা কি পাচ্ছি, ঠিক আছে? এখন এটা কিন্তু জনসভার উপর নির্ভর করে না। আপনি 18 সালে দেখেছেন নিশ্চয়ই নির্বাচনের আগে জনসভা, বামফ্রন্টের জনসভা, বিপুল সংখ্যক জনসভা, দলে দলে মানুষ, ওরাও ভাবতে পারেনি যে এইভাবে পতন হবে, কিন্তু পাবলিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অলরেডি যে না, আমরা এই গভর্নমেন্টকে আর রাখবো না। বুঝতে পারছেন তো? তাহলে জনগণের যে রিডিংটা, এটা কিন্তু সাংঘাতিক রিডিং। আমি যতই আমার কীর্তন গাই, কীর্তনে কিন্তু হবে না। তখন তো তারা বলছিল মানে ভারতবর্ষের মধ্যে সেরা সরকার, তো সেরা হলে কিন্তু এখন যদি বলে সেরা সরকার, কিন্তু আপনার আত্মসমালোচনাটা সবচেয়ে বড় জিনিস। কিন্তু আমার ত্রুটিটা কোন জায়গায় আছে সেটা আমাকে দেখতে হবে। শিক্ষা নিয়ে আমি যত কথাই বলি, পিডব্লিউডির কাজ নিয়ে যত কথাই বলি, স্বাস্থ্য নিয়ে আমি যত কথাই বলি, আসলে মানুষের সমস্যাটা কোথায়, ডাক্তাররা ঠিক মতো সার্ভিস দিচ্ছে কিনা, এখানে কোনো মধ্যস্বত্ব ভোগী আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে, সেগুলো আমাকে অবশ্যই দেখতে হবে। আসছি আপনার কাছে আবার গৌতমবাবু, এখানে এই জায়গাটাতে আপনার কাছে আসি। এই যে বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে এবং আজকেও যে দুটো প্রকল্প ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেখানে অবশ্যই দর্শক বন্ধুরা হয়তো জানেন, এতক্ষণে জেনে গেছেন হয়তো বা, কারণ নিউজ ভ্যানগার্ডে আপনারা নিউজও দেখেছেন। কিন্তু আপনাদের আরেকবার মনে করি দিই, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রতিটি বিপিএল পরিবারে জন্ম নেওয়া কন্যা সন্তান নামে 50,000 টাকার বন্ড রাজ্য সরকারের তরফ থেকে, যা 18 বছর অবধি সে জমা থাকবে এবং 18 বছর অবধি তার হতে হতে, সেই কন্যা সন্তানের 18 বছর হতে হতে সেই টাকার অঙ্ক প্রায় 10 লাখে গিয়ে দাঁড়াবে। এবং এরপর আরো একটি প্রকল্প, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যেখানে প্রথম 140 জন কন্যা সন্তানকে টিবিএসসি, সিবিএসসি এবং আইসিএসসির স্কুটি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার প্রকল্পের আওতায়। এখন প্রশ্ন হচ্ছে গৌতমবাবু, যে কথাগুলো রনিবাবু বলছিলেন, যে প্রকল্পগুলো সেই বলা হচ্ছে যে লাস্ট মাইল এখানে সরকার সার্ভিস দিচ্ছে, আর জেপি নাড্ডাজিও বলেছেন যে লাস্ট মাইল অবধি সবাইকে পরিষেবা দেওয়ার জন্যই এই সরকার, এবং তার জন্যই সরকারের উপর বারবার মানুষ আস্থা রাখছেন। কিন্তু এই যে প্রকল্পগুলো বা এই যে অভিযোগগুলো উঠে আসছে, বা এই যে মাঝে মধ্যে দলের কিছু নেতৃত্বদের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার খবর আছে, তাতে সরকারের ভাবমূর্তি কতটা নষ্ট হচ্ছে এবং তার জন্য কি করা উচিত বলে আপনাদের মনে হয়? আপনার কি মনে হয়? দেখুন, এখানে একটা কথা বলতে গেলে রাজনৈতিক আলোচনা এটা, যদিও বামফ্রন্ট সরকার যে দীর্ঘকাল ছিল, সে 70-এর দশক থেকে 70-এর দশক থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সমাজ ব্যবস্থা ওনারা তৈরি করেছেন। সেই সমাজ ব্যবস্থাটা এখনো চলছে। আচ্ছা, কারণ সেই 30, 35, 40 বছরের যে একটা সংগঠন, 70-এর দশক থেকে আমরা যদি সংগঠনটাকে ওইভাবে মানুষের মনের মধ্যে দেখি, তাহলে আজকে প্রায় 20 সালও যদি ধরি, এদিকে 50-55 সাল ধরে একটা সরকার, মানে একটা রাজনৈতিক দল তার একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে। আজকে যা কিছু ত্রুটি হচ্ছে, যেমন ননিবাবু একটু আগে বলছিলেন যে ইউনিভার্সিটির যে কাহিনীটা, এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় উঠেছে, বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে, একদম সংবাদ মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। সে কে? ওই সময়কার প্রোডাক্ট, ওর মানসিকতাটাই ওইটা। আজকের দিনেও বিভিন্ন কিছু হচ্ছে। এটা কি আজকের থেকে 17 সালের আগে কি বিভিন্ন রকমের এই কমিশন বা মধ্যস্বত্বভোগী ছিল? আমরা তো চোখের সামনে, তখন তো আর একটা ছিল কি, মানে ব্যাংক থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে একটা জায়গাতে হল করে সবাইকে রেগার টাকা দেওয়া, যত রকমের স্কিমের টাকা ছিল ওরা কিন্তু ক্যাশ করে দিয়েছে। সেই ক্যাশ থেকে বেরিয়ে যাওয়ার সময় বসে বসে রসিদ কাটছে বিভিন্ন কিছুতে। আচ্ছা, তো ওইগুলো তো আমরা দেখেছি। তো ওই যে একটা, আমি ওই সেন্সে কথাটা বলছি, ওই যে একটা সমাজ ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা লোকগুলো কিন্তু আজকে ওই লোকগুলোই আবার ধরুন বর্তমান বিজেপি পার্টি করছে।
আচ্ছা, ওই ধরনের একটা অংশ করছে, তো ওরা বিভিন্ন করাপশনের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এবং এই কথাটা দাদা ভালো বলেছেন যে বদনাম কিন্তু সরকারের হচ্ছে। সরকারের বা পার্টির যারা রয়েছে, নেতৃত্বে যারা রয়েছে, সরকারে যারা বিভিন্ন এমএলএ মন্ত্রী বা বিভিন্ন দায় দায়িত্বে চেয়ারম্যান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ, প্রত্যেককে এই জায়গাটাতে যদি ধ্যান দেয়, তাহলে প্রকৃত যাদের প্রয়োজন, যারা এই সমাজে সরকারের, দিল্লি সরকারের, কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে, সেই স্কিমগুলো যাতে ওরা 100% সুযোগ সুবিধাটা পায়, মাঝে যেন কোনো সত্য না থাকে, এই জায়গাটাকে দেখা কিন্তু দায়িত্ব কিন্তু সরকারের রয়েছে। যা বা অন্যান্য যেসব বিভিন্ন স্কুল টিস্কুল নিয়ে উনি যেটা বলেছেন, কথাগুলো সবগুলো ঠিক। বা এই যে নেশা, এটা হলো আমরা যে ছোট থাকতে আমাদের সময় যে বাল্য শিক্ষার একটা যে বক্তব্য ছিল, মানে অর্থই অনর্থের মূল। আচ্ছা, আজকে কিন্তু মানুষ এই যেটা বলছে বাইক জোর করে নিচ্ছে বা নেশা করছে, বাড়ি থেকে খুব জোর জবরদস্তি, এটা হচ্ছে। কিন্তু এটা হলো একটা সমাজ ব্যবস্থার কিন্তু বর্তমান যুগটা, আমার মানে মাঝে মাঝে এটা আমরাও ভাবি, আমরাও স্কুলে করেছি, আগের স্টুডেন্টদের থেকে আজকের স্টুডেন্ট অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং ওরা বিভিন্ন অপকর্ম করতে ওরা খুব বেশি স্বতঃস্ফূর্তভাবে যায়। তার মধ্যে মোবাইল বলি বা নেট বলি, এটা একটা তাদের কিন্তু ক্ষতির আর একটা কারণ। এই বিষয়গুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে প্রতিনিয়ত সচেতনতামূলক আলোচনা বিভিন্ন মিডিয়াতে হয়, বিভিন্ন চ্যানেলে হয়, বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে, কিন্তু এগুলো কিন্তু বাড়ছে, এটা অস্বীকার করার কোনো সুবিধা নেই যে এগুলো বাড়ছে। কারণ এটার পেছনে আরেকটা কারণ হলো যে বললাম যে প্রচুর পরিমাণে মানুষের কাছে পয়সা। গ্রামে গঞ্জে গেলে দেখি এমন কোনো, মানে আমার মানে আমি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা রাজ্য, এমন কোনো বাড়িঘর নেই, গাড়ি বাইক নেই। একটা না, দুটো তিনটে ত্রিপুরা রাজ্যে এখন গাড়ি বাইক হয়ে গেছে, মানে একই বাড়িতে প্রত্যেক জনের গাড়ি হচ্ছে, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। একটা সাইকেলের জন্য আমি নিজেও মানে জবরদস্তি, কলেজে উঠে আমি একটা সাইকেলের জন্য বাড়িতে মানে জবরদস্তি করতে হয়েছে আমাকে ব্যক্তিগতভাবে। তো এই যে জিনিসগুলো আজকের দিনে কি হচ্ছে, প্রচুর পরিমাণে সাধন রয়েছে, সাধন থাকাতে বাড়িতেও প্রচুর অর্থ ব্যবস্থা রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এইটাও আমরা দেখি, কাজের লোক, যেমন আমরা অনেক সময় স্কুলেও এগুলো নিয়ে মানে বিচার হয়েছে, কারণ মা বাড়িতে কাজ করে, ছেলের জবরদস্তি ওকে ওই অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে, 10,000 15,000 বাইক কিনে দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের, আমরা স্কুলে গিয়ে এসেও কিন্তু মাকে ছেলেকে বসিয়ে আমরা অনেক চেষ্টা করেছি। তার মানে কি, এটা অবক্ষয়, সমাজের একটা অবক্ষয় চলছে, নেশার একটা প্রচুর প্রবণতা বেড়েছে। এগুলো সরকার কিন্তু শক্ত হাতে ধরতে হবে। এখানে কোনো জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি, দল, পার্টি কিছু দেখলে কিন্তু সরকারের বদনাম হবে, পার্টিটার বদনাম হবে। তার জন্য এজ এ ব্যক্তি, মানুষ হিসাবে, রাজ্যের নাগরিক হিসাবে এই জায়গাগুলোকে অ্যাটেন্ড করতে হবে এই মুহূর্তে, এগুলো কিন্তু দেখতে হবে। ঠিক। এবং এখানে একটা জায়গায় আপনারা একটু আলোকপাত চাইবো মানে বাবু, এই যে প্রচুর পরিমাণের মানে রয়েছে, সাধন রয়েছে এই মুহূর্তে, বা আমাদের গ্রামগঞ্জে, গ্রাম পাহাড়ে মানুষের কাছে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বা বিকাশ হয়েছে বলে এই যে জায়গাটা, এটা কতটা সঠিক বলে আপনি মনে করেন? আপনি কতটা সহমত পোষণ করেন এই জায়গাটাতে? কারণ এই যে সাধনের ব্যাপারটা, এবং এই যে বিভিন্ন ধরুন বিজেপির নেতৃত্বরাও কিন্তু এই কথাটাই বলেন যে আজকাল হাইওয়েতে আগে 4 লক্ষ গাড়ি ছিল, এখন 8 লক্ষ গাড়ি দৌড়াচ্ছে হাইওয়েতে। তার মানে এই গাড়িগুলো তো ত্রিপুরা রাজ্যের মানুষরাই কিনছেন। কিভাবে কিনছেন যদি অর্থের যোগান না থাকে? কর্মসংস্থানের কথা এখানে অবশ্যই উঠে আসে। এবং আমি একটু জুড়ে দিই, মুখ্যমন্ত্রী আজ ওনার বক্তব্যে বলেছেন যুবকদের কর্মসংস্থানে মানে প্রাধান্য, এবং সরকারি চাকরি হয়েছে 16,481টি, মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন। তো কর্মসংস্থানের ক্ষেত্রে বেকারদের সমস্যা, বেকারত্বের সমস্যা নিয়ে ভীষণভাবে সরব বিরোধীরা, তীব্র আক্রমণ করছেন, সমালোচনা করছেন সরকার বলছেন ভালো আছে মানুষ, আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, এবং কর্মসংস্থানের যথেষ্ট, যেখানে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। কি মনে করেন? না, এটা তো গভর্নমেন্টের, সরকার তো আর বলবে না যে আমার রাজ্যের মানুষ খারাপ আছে, যে রুলিং পার্টি বা গভর্নমেন্টও এটা বলে না, আগের গভর্নমেন্টও বলতো না কোনো সময়। কিন্তু আমি একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই আপনার বক্তব্যের আগে, যে বালিকা সমৃদ্ধি যোজনার কথা যেটা বললেন, মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, এটা একটা দারুণ জিনিস, দারুণ মানে অত্যন্ত ভালো জিনিস। আচ্ছা, একটা
মেয়ের নামে যদি বিপিএল পরিবারের মেয়ের নামে যদি 50,000 টাকা দেয়, ধরুন 5 বছর বয়সে তার নামে 50,000 টাকা দিল, না তার জন্ম হওয়ার সঙ্গে 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 যদি দিল, 50,000 টাকা, তাহলে তার বয়স যখন 18 বছর হবে তখন এটা 10 লাখ টাকা হবে। মানে ওই পরিবারটা এই মেয়েটার বিয়ের জন্য বা তার ইয়ের জন্য আর পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। এটা আউটস্ট্যান্ডিং সিদ্ধান্ত, একটা দারুণ সিদ্ধান্ত। কিন্তু প্রশ্নটা হলো এখানে বেনিফিশিয়ারি যখন নির্বাচন করা হবে সেখানে যদি দলীয় দৃষ্টিভঙ্গি যদি দেওয়া হয়, আমি নিজে দেখেছি বিপিএল পরিবার বাসায় কাজ করে, তার বিপিএল কার্ড নাই, গাড়ি আছে, বাইক আছে, ঘরে ফ্রিজ আছে, তারও বিপিএল কার্ড আছে। আবার ধরুন এক সময় বিপিএল কার্ড ছিল, সে চাকরি পেয়ে গেছে, তারপরে দেখা গেছে কি যে সে বিপিএল কার্ডটা সারেন্ডার করেনি। ঠিক আছে, এরকম হয়তো খুঁজলে দেখবেন এখনো পাওয়া যায়। ওই রকম যদি হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে এই মহৎ প্রকল্পটা নিয়েছেন, এখন মনে করেন একটা দেখুন কোন প্রকল্প যদি সঠিকভাবে যদি হয়, যেমন এই যে গৃহ নির্মাণ, লক্ষ লক্ষ মানুষকে ঘর দিয়েছে, বেনিফিশিয়ারি নির্বাচনের ক্ষেত্রে আমি অনেকখানে দেখেছি তারা দল টল কিচ্ছু বাঁচেনি, যে গরিব হয়েছে তাকেই দিয়েছে টাকাটা। আমি কথাটা ওই কারণে বললাম, সে যদি সঠিকভাবে যদি না পায়, এখানে যদি তাকে যদি তোলা বা যদি কিছু যদি না দিতে হয়, তাহলে সে কিন্তু খুশি হয়ে সে ভুলবে না, আর এই গভর্নমেন্টকে সে চাইবে। কিন্তু যদি এখান থেকে কাটমানি হয় তাহলে কিন্তু সে আবার বিগড়ে যাবে, এটা তো আমার টাকাই ছিল, তাহলে আমি এখান থেকে দিলাম কেন। এখন ধরুন যে মহিলাটা বাড়িতে কাজ করে, সে কিন্তু মিছিলে মিটিং এ আসতে হবে না, আসতে পারবে না। ঠিক আছে, তো যেরকম ওই বিপিএল কার্ড থেকে বঞ্চিত হয়েছে এরকম প্রচুর পরিমাণে, বা এখনো আছে, সবাই পায়নি, কিন্তু একজন ন্যায্য যার বিপিএল কার্ড পাওয়ার এরকম এখনো অনেক বাকি আছে। এখন এই যে বালিকা সমৃদ্ধি যোজনা, এটা যদি সঠিকভাবে যদি ঠিক মতো পরিবারগুলির কাছে যদি যায়, যে পরিবারটা যদি সঠিকভাবে বেনিফিটেড হয়, সে যদি ভাবে যে আমার মেয়ে আছে বলে আমাকে চিন্তা করতে হবে না, এই টাকার থেকে আমার হয়ে যাবে, সে জীবনেই গভর্নমেন্টকে ভুলবে না, এই গভর্নমেন্টের মন সে মনে রাখবেই। এখন যদি দেখা যায় যেখানে ন্যায্য একটা পাড়াতে সঠিক লোকটা না পেয়ে, যার আসলে দরকার নেই, সে রাজনৈতিক দলের বা মানে প্রেফারেন্স পেয়ে সে পেয়ে গেল, তখন কিন্তু এই বিষয়টা কিন্তু আবার সমস্যা হবে, সরকারের পক্ষেই সমস্যা হয়ে যাবে, মানে একটা উদাহরণ হয়ে যাবে। আর আপনি চাকরি বাকরির কথা যেটা বললেন, যে গভর্নমেন্ট যেটা বলছিল যে 16,000 চাকরি হয়েছে, তো 16,000 চাকরি তো কিন্তু বেশি না। সরকারি চাকরি হয়েছে, সরকারি চাকরি কত লোক এই সময়ের মধ্যে রিটায়ারমেন্টে গেছে, কয়েক হাজার রিটায়ারমেন্টে গেছে, অন্তত 20-25 হাজার রিটায়ারমেন্টে গেছে, আমার কাছে ডাটা নেই, কিন্তু 20-25 হাজার, 10,323 তো এক লপ্তেই চলে গেল। তারপরে প্রতি বছর যদি 5,000 করেও রিটায়ারমেন্টে যদি যেতে থাকে, তাহলে কত? এবং গভর্নমেন্ট কিন্তু বলছিল 18 সালে আসার বছরে 50,000 চাকরি দেবে, তো সেই অনুপাতে তো অনেক কিছু, অনেক চাকরি হওয়ার কথা, সেই চাকরি কোথায়? কারণ আমরা আমি অন্য ডিপার্টমেন্টের দিকে আমি তাকাবো না, আমি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম, আমি স্কুলগুলিতে যদি দেখি শিক্ষক সংকটে ঢুকছে, সরকারের এখনই আরো ভালো শিক্ষক, কিছু শিক্ষক একদম গভর্নমেন্ট নিচ্ছে, ট্যাটের মাধ্যমে যে সমস্ত শিক্ষকগুলো নিচ্ছে সঠিকভাবে নিচ্ছে, এখানে কিন্তু কোন রকম কেউ বলতে পারবে না যে এখানে মানে অন্য কিছু হয়েছে, তারা যোগ্যতা অনুযায়ী পেয়ে যাচ্ছে, কিন্তু পেলেও আরো লোকের দরকার। ঠিক আছে, তো সেই অর্থে এখানে কর্মসংস্থানের যে, যেমন যদি গভর্নমেন্ট, আমি শুনতে পাচ্ছি যে বেশ কিছু কোম্পানি বাইরের থেকে আসছে, ফরেন ইনভেস্টর আসছে, যেখানে শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ হয়েছে, এটার মধ্যে তো অনেক গ্রুপ ডি কর্মচারী লাগবে, তো গ্রুপ ডি তো আর বাইরের থেকে আনবে না, ডাক্তার নাইলে কিছু এলো বাইরের থেকে, এখানে ধরুন 500 যদি মানে গ্রুপ ডি লাগে বা নার্সিং এ যদি স্টাফ লাগে, তাহলে কিন্তু এগুলো আমার রাজ্যের ছেলে মেয়েরা উপকৃত হবে, নো ডাউট। এখানে জুট মিলটা যদি বা আরো ধ্বংস যদি তখন না হতো, এখানে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়েরা চাকরি পেত। এখানে কৃষকদের জন্য গৌতম দা ছিলেন, আমি আরেকটা বলেছি, গৌতম দা আমরা ইয়ে করে যাওয়ার পরে দেখলেন বাজারে গিয়ে দেখি 10 টাকা কিলো কফি, ফুলকপি, যেটা আমরা 100 টাকা করে খেতাম। কৃষকদেরকে আমি বললাম 10 টাকা, এত কম দামে, কৃষক তো আরো কম পাচ্ছে। তাইলে এখানে সবচেয়ে এগ্রিকালচারে যদি কৃষকদের গভর্নমেন্ট যেটা দরকার, হিমঘর নির্মাণ করা, হিমঘর তৈরি করতে, সরকারি পর্যায়েও নেই ত্রিপুরা রাজ্যে, বেসরকারি পর্যায়েও নেই। যে বছর হিমঘরের কথা আমি একটু আটকাই, এখানে 12টি সোলার বেসড মিনি কোল্ড স্টোরেজ কিন্তু নির্মাণ করা হয়েছে, এবং সেটা কিন্তু বিরোধী দলনেতা ওনার বক্তব্যে সাংবাদিক সম্মেলনে গতকাল বলেছেন, এবং এক একটা হিমঘর প্রায় 60 থেকে 70 লাখ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। তবে উনি অভিযোগ করেছেন একদিনের জন্য সেই হিমঘরগুলোতে আলু পেঁয়াজ রাখতে পারেনি কৃষকরা।
এটাই তো আমি যদি হয়ে থাকে, কৃষক যদি ব্যবহারই করতে না পারে, বিরোধী দলের বক্তব্য যদি নেতার যদি বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে গভর্নমেন্টের দায়িত্ব উচিত সেগুলোর দিকে নজর নেওয়া। আমি আগেই বলছি, চাকরি দিয়ে সব হবে না। কৃষক যদি উন্নতি হয়, কৃষক যদি আমাদের রাজ্যে এখনো ম্যাক্সিমাম লোক কিন্তু কৃষির সঙ্গে যুক্ত, আর ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত, ছোট দোকানদারির সঙ্গে যুক্ত, নানা রকম ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত। তাদেরকে যত বেশি কাজের সুবিধা দেওয়া যায়, ততই বেকার সমস্যাটা কমবে। সরকারি চাকরি দিয়ে হবে না, সব বেকার সমস্যা হবে না। এটা কোনো গভর্নমেন্টই করতে পারবে না। শুধু সরকারি চাকরি 16,481 মুখ্যমন্ত্রী বলেছেন, আউটসোর্সিং এ 5,771 জন, আরো অন্যান্য টিআইডিসিতে সেখানে 6,017 জন, এবং প্রায় 2 লাখের ওপর এমএসএমইর সেই স্টার্টআপের জন্য সেখানে তাদেরকে সুযোগ করে দেওয়া, এভাবে উনি বলছেন। এবং বেকারত্বের কথা বলছেন উনি। ত্রিপুরাতে বেকারত্বের হার যেখানে কেন্দ্রীয় হার 3.2, সেখানে ত্রিপুরার কিন্তু 1.7। ত্রিপুরাতে কিন্তু কম। কি মনে করেন কর্মসংস্থানের ব্যাপারটা নিয়ে বিরোধীরা সবসময় সরব থাকে? কর্মসংস্থানের বিষয়টা আমরা যদি বলি, যেমন সরকারি চাকরিটা, আমাদের এখানে একটা ধারণা আছে বেকার মানে যে সরকারি চাকরি করে না সেই বেকার। কিন্তু আমরা দেখি, বা যেটা বাস্তব কথা, আমাদের সঙ্গে যারা মানে লেখাপড়া করেছে, মাস্টার ডিগ্রিও করেছে, এরপরে হয়তো চাকরি করেনি, পায়নি, বা কেউ করেনি, এমনও আছে ইচ্ছা করেও করেনি, ওরা বিজনেস ফ্যামিলি বিজনেস করেছে। ওরা বিজনেস করে আমাদের মতো বহু লোককে ওরা কর্মসংস্থান করেছে। আচ্ছা, ও চাকরি করেনি, কিন্তু ওকেও, ওর সঙ্গে যখন আমরা কথা বলি বা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কথা হয়, তখন বলে আমি তো বেকার। এটা হলো বেকার কনসেপ্টটা আসলে হচ্ছে কি, মানে আমি সরকারি চাকরি করলে বেকার, মানে না করলে আমি বেকার। তাহলে আর শব্দটা হলো কি কর্মসংস্থান, কি পরিমাণ সরকার কর্মসংস্থান করেছে। আজকে গত কিছুদিন ধরে, মানে এই 5-7-10 বছরে আমরা একটা জিনিস দেখছি, একটা ট্রেন্ড হয়েছে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে যেমন, আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এমন, মানে কিছু কিছু ইয়ং স্টাফের ছেলে মেয়েরা ধীরে ধীরে কিন্তু ছোটখাটো ইন্ডাস্ট্রি বা কোনো একটা কিছু করার একটা প্রবণতা কিন্তু নতুন ভাবে তৈরি হয়েছে। এতে করে যেমন আমি আমাদের ওইসব সাউথও একটা শুনেছি, শুধু রাবার থেকে রাবারের এই ইয়েটা বানাচ্ছে, আমাদের যে মেয়েরা যে গার্ডার ফাডার ইউজ করে, বা আমাদের মিষ্টি দোকানে যে গার্ডার গুলো ইউজ করে, সে এখান থেকে এটা তৈরি করছে ত্রিপুরাতে। এটা এখান থেকে সে দিল্লিতে বা নয়ডার ওইদিকে কারোর সঙ্গে টাই আপ আছে, পুরো মালটাও ওইখানে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এইভাবে যদি ছেলে মেয়েরা যদি ছোট ছোট ইন্ডাস্ট্রির দিকে যদি নজর দেয়, তাহলে কিন্তু বেকার সমস্যা সমাধান হয়ে যাবে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর স্কিম রয়েছে, এতে কিন্তু প্রচুর স্কিম রয়েছে, স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, এগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে স্কোপ, ইনোভেটিভ কোনো কিছু যদি কেউ করতে চায়, ত্রিপুরাতে সোর্স আছে, প্রচুর পরিমাণে আছে। এগুলো নিয়ে যদি আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যদি শুধু চাকরি করে ওইদিকে না দৌড়ে, যেমন কৃষিতেও মন্দ কি, এই যে যেটা বলছিলেন যে আমাদের কোল্ড স্টোর যদি আরো কিছু বাড়ানো যায়, প্রাইভেটলি হোক সরকারি ভাবে হোক, তাহলে কিন্তু এই এগ্রিকালচারে যারা ইন্টারেস্টেড এবং যারা ইনকাম করছে, ওরা এগুলো কিন্তু কোল্ড স্টোরে রেখে ওদের ইনকামটা কিন্তু বাড়িয়ে নিতে পারে। তো এই কাজে এটার জন্য হলো কি, গভর্নমেন্ট এগুলোর দিকে প্রচুর পরিমাণে মানে ইয়ে করতে হবে, ফোকাস করতে হবে, যে এগুলো আমরা আরো সুযোগ সুবিধা দেব। আর মাঝে যে সব প্রবলেম গুলো ক্রিয়েট হয়, এইগুলোর থেকে বারবারই একই কথা আমরা বলবো, যে সরকার এই জায়গাগুলোকে বিশেষ করে দেখতে হবে, যে কোথাও যাতে কোনো রকমের মধ্যস্বত্বভোগীদের সুযোগ না থাকে। ছেলে মেয়েরা যখন যে কাজটা করতে যায়, সেই কাজটা যেন খুব তাড়াতাড়ি, যেমন লোন ফোন নেওয়ার ক্ষেত্রে ঠিক আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করবো। এই মুহূর্তে একটি খবর তো রয়েছে, বিশেষ খবর, ব্রেকিং নিউজ। ইন্ডিয়া কিন্তু নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছে। 254 রানে 6 উইকেট ইন্ডিয়া শেষ স্কোর। 1 ওভার থাকতেই কিন্তু 4 উইকেটে জয়ী হয়েছে ইন্ডিয়া। ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে নিয়েছে। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ননিবাবু, আর একটা জায়গায় আমি একটু আলোকপাত আপনাদের কাছ থেকে চাইব। 2 বছরের সরকার, দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি 8ই মার্চ গেল। এখন আরো 3 বছর রয়েছে এই সরকার। পাশাপাশি দুটো শরিক দল সরকারের উপর চাপ সৃষ্টি করছে প্রতিনিয়ত। আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের দাবিতে অনড়, অন্যদিকে তিপ্রামথা তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি হোক কিংবা গ্রেটার
কনস্টিটিউশনাল সলিউশনের দাবি হোক, সেগুলো নিয়ে বলছে যদি প্রতিশ্রুতি পালন না করা হয় তাহলে সরকার থেকে ওরা বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারিও দিচ্ছে। তো এই ধরনের চাপের মুখে আগামী 3 বছর বিজেপির কাছে প্রধান কি কি কাজ করা উচিত বলে আপনাদের মনে হয়? না, এই বিষয়টা আপনি ভালো বলেছেন, একটা বার্নিং প্রবলেম ত্রিপুরা রাজ্যের এখন। এটা আমি কি বলবো বলেন, এই যেভাবে মানে জাতি বিদ্বেষের কথা বলছেন উনি, বুবাগ্রা মহারাজ তো এখন ত্রিপুরা রাজ্যে নেই, কিন্তু উনি নিজেই মহারাজ হয়ে গেলেন। মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন, এখন তো ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র নেই। এখন এটাকে উনি আবার হাতিয়ার করেছেন করে মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে ঠোকার চেষ্টা করছেন। এটা তো বাস্তব ঘটনা। এখন কি রাজতন্ত্র আছে পৃথিবীতে? আর ভারতবর্ষে তো নাই। ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে, ভুটানে আছে নিয়মতান্ত্রিক, কিন্তু গভর্নমেন্ট চলে ডেমোক্রেটিক সিস্টেমে, রাজাটা সিম্বলিক হিসাবে আছে। তো এখন উনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি করেন, উনি করুন না, কোনো সমস্যা নেই তো। কিভাবে করবেন, করতেই পারেন, দাবি করতে পারেন। কিন্তু জাতি বিদ্বেষের যে কথাটা বলেন, গভর্নমেন্টকে, আমার মনে হয় গভর্নমেন্টকে আগামী দিনে একটা বিরাট সমস্যা ফেস করতে হবে আগামী 3 বছর, যদি এই প্রক্রিয়াটা যদি এইভাবে চলতে থাকে, এইভাবে যদি জাতি বিদ্বেষের, কারণ কি উনি ওরা দাবি করতেই পারে, ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশে দাবি করতেই পারে যা যা দাবি 100% গ্রেটার ত্রিপুরাল্যান্ড, উনি যদি সারা গ্রেটার না, শুধু পুরো ত্রিপুরা রাজ্যটাকেই ত্রিপুরাল্যান্ড করবেন, সেই দাবিও উনি করতে পারেন, কিন্তু এতে কোনো সমস্যা নেই। কিন্তু বক্তব্যটা যেভাবে বলে, মনে হয় একটা বিশেষ কমিউনিটির বিরুদ্ধে কথাবার্তাগুলি বলছেন আর কি। তো এখন ধরুন এটা দেখুন, একটা যদি এরকম বলে, তাইলে আরেকটা কমিউনিটি যারা আছে এরাও তো বসে থাকবে না, তাদের মনের মধ্যেও তো প্রতিক্রিয়া হবে। এখন এই যে বিষয়টা যেহেতু এরা আবার গভর্নমেন্টের সরকার পক্ষের দলই তো, মানে শরিক দল আর কি। এখন এটা কিভাবে সমর্থন করবে? আছে বিজেপির তো বড় বড় নেতৃত্বরা আছেন, দিল্লিতে আছেন, এখন ত্রিপুরা রাজ্যেও আছেন, এরা নিশ্চিত ব্যাপারটা দেখবেন। এটা একটা প্রবলেম কিন্তু আগামী দিনে ত্রিপুরা রাজ্যে। আপনার কি মনে হয়? এখানে আমার কাছে প্রবলেম তো ঠিক আছে, তবে তত একটা প্রবলেম না, কারণ উনিও শরিক দল হিসাবে আছেন, আর উনি ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এগুলো নিয়ে করছেন। আর সবচাইতে বড় কথা হলো যে কমিউনাল যে ফিলিংসটা উনি তৈরি করছেন, এটাকে না করাই শ্রেয়। এবং ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ যেভাবে একসঙ্গে আমরা চলছি, আর সরকারটার সঙ্গে যেহেতু উনি নিজে জড়িত, কিছুদিন আগে আমরা দেখেছি ওনার এই পরিবারের একজন আমাদের এমপি রয়েছেন, তো উনি এইভাবে ফুট করে ছাড়বেন, যেটা হয়তো একটা চাপ সৃষ্টি করছে ওনার ব্যক্তিগত লাভালাভের জন্য। তো ব্যক্তিগত লাভালাভ যদি উনি প্রকৃত ত্রিপুরা রাজ্যের মহারাজা হয়ে থাকেন, যদিও আজকে না হলেও উনি যেহেতু আছেন অফিসিয়ালি, উনি কিন্তু ত্রিপুরা রাজ্যের গঠনতন্ত্রে যেহেতু বিজেপি পার্টিটাকে উনি সাপোর্ট করছেন, এটাকে কিভাবে ওনার দাবি মেনটেন করতে বা ওনার দাবি দাওয়াগুলো নেওয়া, সরকারটা সঠিকভাবে চলা, মূল উদ্দেশ্য কি ওনার, মানে আমাদের রাজ্যের জনজাতি অংশের মানুষের উন্নয়ন। তো জনজাতীয় মানুষ উন্নয়নের জন্য ওনার যে কাজগুলো করণীয়, ওটার জন্য উনি কম্প্রোমাইজ করে কিভাবে কি করতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা উন্নয়নের মানে প্রচন্ড পরিমাণে উন্নয়ন হচ্ছে, শুধু ত্রিপুরা রাজ্য না, সারা ভারতবর্ষের একটা উন্নয়নের আলাদা একটা জোয়ার এসছে, শিল্প, ব্যবসা, বাণিজ্য উন্নয়নের জন্য উনি ওনার দাবি করতেই পারেন, চাহিদা থাকতেই পারে। তো চাহিদাটা উনি যেহেতু দলেরই শরীর, উনি ওনার মতো করে রাজনৈতিকভাবে উনি দাবি আদায় করুক, কিন্তু রাজ্যের যেন জনগণের যেন ক্ষতি না হয়, এটার দিকে ওনাকে দৃষ্টি দিতে হবে। আর তার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মানে খুব বেশি চ্যালেঞ্জ হবে না, 3 বছর আরামসে এই সরকার চলে যাবে, এবং আগামী দিনের 28-এ যে ইলেকশন হবে, ইলেকশনের পরবর্তী সময় দেখা যাবে ত্রিপুরা রাজ্যের মানুষ কিভাবে কি করে। আমি এখানে একটা কথা সংশোধন করতে চাইছি, গভর্নমেন্ট কিন্তু এডিসি কিন্তু ওনাদের দলের আন্ডারে আছে। আমি কখনো দেখিনি সরকার তাদেরকে ইন্টারাপ্ট করে, কাজ করতে বাধা দেয় বা কোনো কিছু। টাকা পয়সার সরকারি সিস্টেম আছে, কিন্তু যে সিস্টেমে দেওয়া সেটাই যে সিস্টেমে টাকা কিন্তু পাচ্ছে, ওরা বলতে পারছে না যে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না বা এরকম হচ্ছে না। তো নিয়োগ থেকে শুরু করে কিছুই তো করতে পারলো না। কোনো নিয়োগ হয়েছে? গৌতম দা বলতে পারবেন। এডিসিতে রাজ্য সরকার তো কম দেখ বেশি দেখ দিচ্ছে তো, হ্যাঁ, কিন্তু ওখানে কি এডিসিতে কোনো হচ্ছে? একমাত্র একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু যেভাবে নিয়েছে সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টে কেস টিস হয়ে। তো এখানে হচ্ছে না কেন?
পাহাড়ের জলের ব্যবস্থা করতে কি রাজ্য সরকার বাধা দিয়েছে? আমার তো মনে হয় না। বরঞ্চ রাজ্য সরকার অনেক সুবিধা দিচ্ছে ওদেরকে, কোনো কাজে বাধা দিচ্ছে না, একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে। নিঃস্বার্থভাবে করলে আপনার কথাটা ঠিক, উনি কিন্তু একটা রাজনৈতিক স্বার্থ নিয়ে করছে দেখে কিছু করতে পারছে না ঠিক মতো। সেই তো রাজনৈতিক স্বার্থটা, ওনার ব্যক্তিগত স্বার্থটাকে যদি ছেড়ে প্রকৃত স্বার্থে যায়, জনজাতির স্বার্থে যায়, তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের এডিসি ভিলেজ এখন সবচেয়ে বেশি উন্নয়ন করতে পারে, সুযোগ সুবিধা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সাংঘাতিক উদার ওদের প্রতি, কিন্তু সেই উদারতার মূল্যটা কোথায়? রাজ্য সরকার থেকে অর্থ পাচ্ছে না বলে কিন্তু দাবি করছে না বিভিন্ন শরিক দলগুলো, কিন্তু দাবি অন্য জায়গায় তাদের। কিন্তু এডিসির উন্নয়ন নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের অভিযোগ উঠছে, আছে, ছিল। তা নিয়ে অবশ্যই আমরা অন্য কোনো একদিন আলোচনা করতে পারবো, কিন্তু আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, দ্বিতীয় সরকারের অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 8ই মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে সরকারি অনুষ্ঠান এবং রবিবার অর্থাৎ 9ই মার্চ যে স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল, সেই সমাবেশ থেকে কিন্তু রাজ্য সরকারের 2 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরেছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নিজেও কিন্তু অনেকগুলো দিক ছুঁয়ে গেছেন এবং কি কি করেছেন ওনার আমলে, ওনার নেতৃত্বে বিজেপি সরকার, দ্বিতীয় বিজেপি সরকার, তা উনি তুলে ধরেছেন। তবে আগামী 3 বছর রাজ্য সরকারের কাছে কোন কোন দিকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, সেই সব দিকে অবশ্যই নজর রাখবো আমরা। তবে আপনাদের আরো একবার জানিয়ে দিই, যারা খেলা পছন্দ করেন, যাদের খেলার জগতে রাখেন, ভারতবর্ষকে আরো একবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিল রোহিত শর্মা এবং তার দল, এবং নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে, 1 ওভার বাকি থাকতে কিন্তু 4 উইকেটে হারিয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে নিয়েছে ভারতবর্ষ। সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।